এসএইচএম এর অবকল সমীকরণ ছিল d2x dt2 প্লাস ওমেগা স্কয়ার x শুড বি ইকুয়াল টু 0। এটা হলে তো এসএইচএম, এটাও নিশ্চয়ই এরকম আসতে হবে, নাহলে হবে না, নাহলে তো মানবে না এসএইচএম। তাহলে আমি যদি ডি থিটা ডিটি বার করি, এটাকে কি বলবো? অ্যাঙ্গুলার ভেলোসিটি। কত হবে? নিশ্চয়ই থিটা 0 ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা, অ্যান্ড d2 থিটা dt2 সমান মাইনাস, কেন কস ডেরিভেটিভ করছো, থিটা 0 ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস আলফা, অবভিয়াসলি তাই হবে। এখন থিটা 0 সাইন ওমেগা টি প্লাস আলফা এগেইন থিটা, তার মানে d2 থিটা dt2 সমান মাইনাস ওমেগা স্কোয়ার থিটা, পাশে লিখলে পরে অতএব d2 থিটা dt2 প্লাস ওমেগা স্কোয়ার থিটা শুড বি ইকুয়াল টু 0, এবং এটা হচ্ছে আমার অবকল সমীকরণ কার? অ্যাঙ্গুলার এসএইচএম এর। তাহলে আজকে এসএইচএম এর পার্ট 2 এবং এটাই আমাদের লাস্ট পার্ট। আমরা এনার্জি অফ এসএইচএম থেকে শুরু করব। এনার্জি অফ এসএইচএম। তো এনার্জি অফ এসএইচএম বলতে আমরা যদি একটা সিম্পল কোন একটা স্প্রিং কে নিই, আমরা কনসিডার করছি একটা স্প্রিং কে, কনসিডার একটা স্প্রিং কে যদি কনসিডার করি এবং এই স্প্রিংটাকে টেনে ছেড়ে দিই, তাহলে পরে এ আন্ডার এসএইচএম এ থাকবে, যেটা আমরা জানি। তাহলে এই স্প্রিং এর উপরই আমি যদি এনার্জি বার করি, তাহলে পরে তো লজিক্যালি এসএইচএম এর এনার্জি বেরিয়ে যাবে। আমরা পেন্ডুলাম দিয়েও করতে পারি। এনি বডি দ্যাট ইজ আন্ডার দ্য এক্সিকিউশন অফ এসএইচএম, যদি তার আমি এনার্জি বার করতে পারি, তাহলে সে এসএইচএম এর এনার্জি হবে অ্যাকচুয়ালি। তাহলে আমি যদি টোটাল এনার্জি বার করতে চাই, টোটাল এনার্জি, তাহলে টোটাল এনার্জি শুড বি ইকুয়াল টু ইকে প্লাস ইপি, হোয়ার ইকে ইজ দ্য কাইনেটিক এনার্জি and EP is the potential energy. Referring to EK, kinetic energy মানে কত? হাফ mv স্কয়ার। আর আমরা SHM থেকে পড়েছিলাম V ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা আমাদের জানা। V ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে লজিক্যালি আমরা যদি আমরা যদি এই V এর মানটা বসাই, তাহলে এখান থেকে কাইনেটিক এনার্জি পাবো হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার, অবভিয়াসলি তাই পাবো। আমরা যদি এখানে ছোট করে একটা কাজ করি, ইকে ম্যাক্স মানে কি সবচেয়ে বড়, ইকে সবচেয়ে বেশি কখন হবে? না তো ম্যাক্স তখনই হবে যখন x এর ভ্যালু 0। তাহলে এট x এর ভ্যালু যখন 0 হবে, তো কত হবে তার ভ্যালু? হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ কাইনেটিক এনার্জি। আমি যদি পেন্ডুলাম দিয়ে ভাবতাম, জাস্ট ইমাজিন করতে পারো, তাহলে পেন্ডুলামের কথা ভাবতে পারো। তাহলে এইটা হচ্ছে x ইকুয়াল টু 0 এবং এটা হচ্ছে x ইকুয়াল টু a, সো এই জায়গাটায় ইকে হচ্ছে তোমার ম্যাক্স, কোথায়? ইকুইলিব্রিয়াম পজিশন বা তোমার সাম্যাবস্থানে। আর ইকে মিনিমাম কোথায়? সিম্পল স্যার, ইকে মিনিমাম কখন হবে? না তো x ইকুয়াল টু যখন a হবে তখন কেটে গিয়ে 0 হয়ে যাবে, তাহলে এই জায়গাটাই হবে আমার ইকে মিনিমাম। তাহলে একটা পেন্ডুলাম যখন দুলছে, যেহেতু কাইনেটিক এনার্জি ভেলোসিটির উপর ডিপেন্ড করছে, তাই এই জায়গাটায় মিনিমাম ভেলোসিটি হবে, এই জায়গাটায় ম্যাক্সিমাম ভেলোসিটি হবে। তার মানে আমি যদি কাইনেটিক এনার্জিটাকে নিয়ে অনলি ভাবি, গতিশক্তিকে নিয়ে কাইনেটিক এনার্জি, তাহলে আমরা এখানে ডিফারেন্ট চয়েস করতে পারি, যে যখন এক্স এর ভ্যালু 0 তখন ই এর ভ্যালু 0, ঠিক। আমরা আরেকটা ভাবতে পারি, এক্স এর ভ্যালু যখন a, তাহলে এক্স এর ভ্যালু যখন এক্স এর ভ্যালু যখন 0, তখন এটা হচ্ছে কত? হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার, এবং x যখন a তখন এর ভ্যালু হয়ে যাচ্ছে 0। আমরা x ইকুয়াল টু a বাই রুট 2 তেও বার করতে পারি। a বাই রুট 2 কত হবে? একটা জাস্ট a বাই রুট 2 মানে t বাই 4 এরকম টাইপের ভাবতে পারো। তাহলে a বাই রুট 2 তে কত হবে? a স্কয়ার বাই 4, এর জায়গায় x এর জায়গায় a বাই রুট 2 বসাও, তাহলে কত হবে? a স্কয়ার বাই 2, তাহলে আলটিমেটলি নিচে 2 চলে আসবে, একে 4 হবে। তার মানে 1/4 m ওমেগা স্কয়ার a স্কয়ার কাইনেটিক এনার্জি হলো। আমরা যদি পোটেনশিয়াল এনার্জি বার করি ইপি, তাহলে একটা স্প্রিং এর ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কত হয়? হাফ কে এক্স স্কয়ার। নিশ্চয়ই প্রমাণটা করতে হবে না, ওয়ার্ক এনার্জি পরে পড়ে গেছো। আর তোমরা এসএইচএম এ পড়েছিলে
যে কে মানে কত লেখা যায়, কে মানে কত হয়, তা তো আমরা পড়েছিলাম, মনে করে দেখো ওমেগা সমান √k/m, আগের দিনই পড়েছিলাম ওমেগা শুড বি ইকুয়াল টু √k/m। তো লজিক্যালি কে শুড বি ইকুয়াল টু m ওমেগা স্কয়ার, এখান থেকে আমরা এটা লিখতে পারি কে ইকুয়াল টু m ওমেগা স্কয়ার। যদি তাই হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি শুড বি ইকুয়াল টু হাফ m ওমেগা স্কয়ার। এগেইন আমরা যদি পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু বার করতে চাই তাহলে কত হবে, ইপি ম্যাক্স তখনই হবে যখন এক্স স্কয়ার করি, যখন এক্স এর ভ্যালু a হবে, তারপরে তার ভ্যালু কত হবে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। মাথায় একটা ক্লিক করে গেল জিনিসটা কি, যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি এবং ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সেম স্যার, এবং সেটা কোথায় হচ্ছে, মাথায় ক্লিক করা উচিত যে যখন এক্স এর ভ্যালু 0 তখন আমার কাইনেটিক এনার্জি থাকছে ম্যাক্সিমাম, আর যখন এক্স এর ভ্যালু a তখন পোটেনশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। তার মানে আমি যদি এখানে পোটেনশিয়াল এনার্জিটাকে বার করতে চাই তাহলে এক্স যখন 0 তখন নিশ্চয়ই এটার ভ্যালু কত হবে, 0ই স্যার, কারণ এক্স স্কয়ার আছে, এবং এটাই হবে ইপি মিনিমাম। সো ইপি মিনিমাম শুড বি ইকুয়াল টু 0, এবং সেটা কোথায়, এই জায়গাটায়। তার মানে একটা পেন্ডুলামের ক্ষেত্রে সিম্পল কনসেপ্ট যদি নিতে চাও তুমি, তাহলে এই জায়গাটায় ইকে হচ্ছে তোমার ম্যাক্স আর ইপি হচ্ছে মিন। সিমিলারলি টার্মিনাল পজিশনে ইকে হচ্ছে মিন, আবার ইপি হয়ে যাচ্ছে তোমার ম্যাক্স, এবং তার ভ্যালু কত, এক্স ইকুয়াল টু হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে ইপি ম্যাক্স আর ইকে ম্যাক্স বোথ আর সেম, এই জিনিসটা কিন্তু আমরা এখন লক্ষ্য করলাম। আমরা জাস্ট দেখছি অ্যানালাইজ করে এনার্জিটাকে, এই দুটো সেম পেলাম। এন্ড সেম যদি আমি a/√2 তে করি তাহলে এটা কত আসবে, 1/4 m ওমেগা স্কয়ার a স্কয়ার। এবং চমকপ্রদ ভাবে a/√2 পজিশন, কোন এক জায়গায় a/√2 পজিশনে দুটো মানই সেম, দুটো মানই সেম হয়ে যাচ্ছে। তো আমি যদি টোটাল এনার্জি এখান থেকে বার করতাম তাহলে ইকে প্লাস ইপি হতো, তাহলে ইকে প্লাস ইপি যদি করি তাহলে 1/2 m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 1/2 m ওমেগা স্কয়ার x স্কয়ার মাইনাস x স্কয়ার x স্কয়ার কেটে গেল। তাহলে আলটিমেটলি টোটাল এনার্জি পড়ে থাকছে কত, এগেইন হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার, এন্ড এটাও সম্ভবত এদের ম্যাক্সিমাম ভ্যালুর সাথে সমান। একটা ব্রিলিয়ান্ট আমরা এখান থেকে তত্ত্ব পেলাম যে আন্ডার দ্য এক্সিকিউশন অফ এসএইচএম এনি বডি, সে কি করছে, তার টোটাল এনার্জি রিমেইনস কনস্ট্যান্ট। তার টোটাল এনার্জি কি থাকছে ভাই, কনস্ট্যান্ট থাকছে। কেন কনস্ট্যান্ট স্যার, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এসএইচএম একটা বডি যখন দুলবে তার ওমেগা শুড বি ফিক্সড, বিকজ ক্যাপিটাল টি ফিক্সড, টি ইকুয়াল টু 2π/ওমেগা, এন্ড এ তো ফিক্সড, তাকে তুমি এতটা দুলিয়ে ছেড়ে দিয়েছো, ও তো এর মান আর চেঞ্জ হবে না। তাহলে বোথ অফ দিস টার্ম ওমেগা এন্ড এ বিং কনস্ট্যান্ট, এম তো অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট ভাই, তাহলে ইটি কনস্ট্যান্ট। তার মানে সরল দোলগতিতে থাকাকালীন কোন একটা বডির এনার্জি কোন রকম ভাবে চেঞ্জ হয় না। আমরা এভাবেও বলতে পারি এনার্জি ডিসিপেটও করে না, এনার্জি গেইনও করে না। সেই জন্য তো সেই বডিটা অনন্তকাল ওইভাবে দুলতে থাকতে পারবে, বিকজ কোনো এনার্জি লস হচ্ছে না, কোনো এনার্জি গেইনও হচ্ছে না। গেইন হলে আলাদা কথা, লস তো হচ্ছে না। এবং রিলেশনশিপটা কেমন হচ্ছে, ইপি ম্যাক্স শুড বি ইকুয়াল টু ইকে ম্যাক্স, এবং এটার মান ইটির সাথে সমান। তাহলে স্যার এর টোটাল এনার্জি দেখছি আমি হাফ m ওমেগা স্কয়ার স্কয়ার, এটা কনস্ট্যান্ট। আবার ইপি ম্যাক্স কেও দেখছি হাফ m ওমেগা স্কয়ার স্কয়ার, আবার ইকে ম্যাক্স কেও দেখছি হাফ m ওমেগা স্কয়ার স্কয়ার। এর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি স্যার? তাহলে আমরা এভাবে বলতে পারি যে যখন কোনো একটা বডি এসএইচএম এর আন্ডারে আছে, তার যখন টার্মিনাল পজিশন x ইকুয়াল টু a তে যাচ্ছে, তখন সে পুরোপুরি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে তার এনার্জিটা। অর্থাৎ যখন x ইকুয়াল টু a পজিশনে আছে তখন তার টোটাল এনার্জিটাই হচ্ছে কি, ইপি, পোটেনশিয়াল এনার্জি। আবার যখন সে মিন পজিশনে আসছে বা ইকুইলিব্রিয়াম পজিশনে আসছে তখন তার টোটাল এনার্জিটাই কনভার্ট হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জিতে। বেসিক্যালি কি হচ্ছে এখানে ঘটনা, যে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে এবং কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে, এবং এই কনভার্সন চলতেই থাকছে। কি হচ্ছে, একবার পোটেনশিয়াল এনার্জি কাইনেটিকে হচ্ছে, একবার কাইনেটিক পোটেনশিয়াল। থ্রুআউট দিস প্রসেস, থ্রুআউট দিস হোল প্রসেস আমার টোটাল এনার্জিটা থাকছে কনজার্ভড। এবং তার প্রমাণটা কি করে পেলাম, আমরা এখানে দেখে নিলাম
যে x ইকুয়াল টু a বাই রুট টু এন আরবিট্রারি পজিশন, যে কোনো একটা আরবিট্রারি পজিশন, সেখানে দেখো এদের টোটাল যোগ কিন্তু হাফ এম ওমেগা স্কয়ার, সেজন্য আমি একটা আরবিট্রারি a বাই রুট টু নিলাম। তাই লজিক্যালি এনার্জি অফ এসএইচএম ইজ কনজার্ভড এবং এটা কাইনেটিক থেকে পোটেনশিয়াল, পোটেনশিয়াল থেকে কাইনেটিক এভাবে রিপিট হতে থাকছে। অর্থাৎ এনার্জিটাও এখানে কি হচ্ছে, একবার জিরো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম জিরো, জিরো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম জিরো, এই আকারেই চলছে। এবং যদি খুব খারাপ না হয় তাহলে আমি যদি এই জায়গাটাকে শুধু একটু মিটিয়ে দিই, দিয়ে একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, তাহলে গ্রাফটা ঠিক এইরকম হওয়া উচিত। কেমন না, তো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এসএইচএম এ যদি একটা বডি থাকে, এটা ধরো ম্যাক্সিমাম ভ্যালু অফ ই, ধরো এটা ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে ই, আর আমি ধরছি ই এর হাফ কত, দেখো এটা ম্যাক্সিমাম, এর হাফ তো এটা, তার মানে সামহাও এইটা ধরো হাফ ই বাই টু, নাকি হ্যাঁ না বলবে তাই। এইটাকে আমি যদি এক্স ইকুয়াল টু জিরো ধরছি, ধরে নাও এই পজিশনটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু এ, এবং এই পজিশনটা সমান হলে পরে ছবিটা ভালো হবে, এক্স ইকুয়াল টু মাইনাস এ, এবং আরবিট্রারি একটা পজিশন ধরে নিলাম এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ বাই রুট টু, তাহলে এটা নিশ্চয় হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই রুট টু। এইরকম পজিশনে তুমি ভাবো এক্স এর ভ্যালু যখন জিরো, তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তাহলে কাইনেটিক এনার্জি এই জায়গাটাই বসে আছে, ঠিক তো। আবার এক্স যখন এ, তখন দেখো তার ভ্যালু জিরো, আবার এক্স ইকুয়াল টু মাইনাস এ এখানে যখন চলে আসবে তখন তার ভ্যালু কত, জিরো। তার মানে এই দুটো জায়গাতেই আমি আরো একটা ভ্যালু পাবো, এবং তাহলে গ্রাফটা কেমন পাবো, লাইক দিস। একটু ছবিটা ভুল হয়ে গেল, ছোট বড় হয়ে গেছে না, ঠিক ছোট বড় হয়ে গেছে, ঠিক আছে, আমি বোঝানোর জন্য তো ঠিকই আছে, চল বোঝাতে তো পারবোই আমি, এই নাকি। আবার এক্স যখন এ, তখন ইপি হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে এইটা হচ্ছে আমার ইপির ভ্যালু। আবার এক্স ইকুয়াল টু মাইনাস এ, তো এটা হচ্ছে ইপির ভ্যালু, আর এক্স ইকুয়াল টু জিরোতে ইপি হচ্ছে জিরো। তাহলে লজিক্যালি এই গ্রাফটা আমরা পাবো এখান থেকে, লাইক দিস। এবং দেখো এ বাই রুট টু তে ইপি আর ইকে দুটোর ভ্যালু কি হয়ে যাচ্ছে, সমান। এটা হয়ে যাচ্ছে ইকে গ্রাফ, এটা হয়ে যাচ্ছে কি ইপি গ্রাফ। আমি কি বলতে পারলাম এনার্জি গ্রাফটা? সো লজিক্যালি এইভাবে এনার্জি অফ এসএইচএম বা এসএইচএম এর এনার্জি ট্রাভার্স করে থ্রু আউট দ্য সিস্টেম, একবার কাইনেটিক থেকে পোটেনশিয়াল, একবার পোটেনশিয়াল থেকে কাইনেটিক, এইভাবে সে চলতে থাকে। আই হোপ এনার্জি কনজারভেশনটা বোঝাতে পারলাম। এবার কতগুলো সরল দোলগতির উদাহরণ, সরল দোলগতির কতগুলো উদাহরণ সম্বন্ধে আমরা পড়ব। প্রথমেই আসছে পেন্ডুলাম, এটা মিটিয়ে দিলাম বাদিকটা, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে পেন্ডুলাম সিস্টেম। পেন্ডুলামটা কি না, তো কোনো একটা জায়গা থেকে, রিজিড জায়গা থেকে যদি কোনো একটা বডিকে দুলিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই বডিটা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এসএইচএম দুলতে থাকে। কেমন না, তো কোনো একটা জায়গা থেকে যদি আমি একটা পেন্ডুলামকে টেনে ছেড়ে দিই, এটাকে বলা হয় বব। এই জায়গা থেকে, এটাকে বলছি আমরা একটা পেন্ডুলাম। এখন এই ববটাকে যদি আমি টেনে ছেড়ে দিই, সে এই পজিশনে নিয়ে এলাম, ধরো এই পজিশনে, তাহলে পরে আমরা কি দেখব, যে এর ওপর একটা রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল কাজ করছে, এবং তার দরুন সে কি করছে, এই দিকে একটা টেন্ডেন্সি থাকবে চলে আসার। এটা যদি 4 ডিগ্রির কম হয় তাহলে এটাকে একটা স্ট্রেট লাইন ধরতেই পারি আমরা, এবং এটাকে আমরা ধরছি এক্স, এটাকে ধরছি থিটা, সো দ্যাট এর নিচের দিকে কাজ করবে এমজি, এদিকে কাজ করবে আমার এমজি সাইন থিটা, আর এদিকে কাজ করবে এমজি কস থিটা, লিখছি না। তাই লজিক্যালি এমজি সাইন থিটা এদিকে কাজ করছে, আর এক্স কে মাপছি এই দিক থেকে এই দিকে, তাহলে বোথ ডিরেকশন অপোজিট থাকার জন্য মাইনাস সাইন। এবং আমরা এখান থেকে লিখতে পারি যে এমজি সাইন থিটা ইকুয়াল টু, এই নিচের দিকে রেস্টোরিং ফোর্স কাজ করছে এমজি সাইন থিটা। এবার এই রেস্টোরিং ফোর্সটাই কি হচ্ছে আমার ওই বডির উপর এসএইচএম এর জন্য দায়ী, ঠিক তো।
তাহলে এটা সমানই কি হবে এফ এবং একটা মাইনাস, এবং এফ মানে কি আমরা জানি এম এ, সো এম এ শুড বি ইকুয়াল টু মাইনাস এম জি সাইন থিটা। এখন থিটা যদি স্মল হয় তাহলে সাইন থিটাকে আমরা লিখতে পারবো থিটা, যেহেতু থিটা অবভিয়াসলি স্মল, তাহলে আমরা লিখতে পাচ্ছি এ শুড বি ইকুয়াল টু জি থিটা। আবার সাইন থিটা যদি থিটা হয়, থিটাকে আমরা ট্যান আকারেও লিখতে পারি ট্যান থিটা, এবং ট্যান থিটা মানে কত এক্স বাই এল, কেন লম্ব বাই ভূমি, তাহলে থিটা শুড বি ইকুয়াল টু এক্স বাই এল, যেখানে এল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ইকুয়াল টু মাইনাস জি বাই এল ইন্টু এক্স, এবং এখান থেকে লিখতে পারি এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তার মানে এটা একটা এসএইচএম এর আন্ডারে আছে, এবং এখানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে জি বাই এল। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি বাই এল যদি হয়, তাহলে আমরা লিখতে পারবো ওমেগা শুড বি ইকুয়াল টু কত রুট ওভার জি বাই এল, এবং টাইম পিরিয়ড কত না তো 2 পাই বাই ওমেগা স্যার 2 পাই রুট ওভার এল বাই জি। এটা আমরা প্র্যাকটিক্যালে কোন এক জায়গায় করেছিলাম, ক্যাপিটাল টি শুড বি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, যেখানে লেংথের সাথে প্র্যাকটিক্যালে আমাদের টাইম পিরিয়ডকে গ্রাফ প্লট করতে বলেছিল। ওকে, এখন এই বডিটা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এসএইচএম তো দুলছে, তাহলে এই বডিতে এই সুতোর মধ্যে একটা টান কাজ করবে, আমার এই টানটাকে এখন বার করতে হবে। টান রিলেটেড অনেক সময় প্রবলেম দেয়, তাহলে ধরো এইদিকে টান কাজ করছে এফ ডাবল প্রাইম, আর এইদিকে একটা ফোর্স কাজ করবে অভিকেন্দ্র বল সেন্ট্রিফিউগাল ফোর্স, যাতে করে ওইদিকে চলে সেন্ট্রিপিটাল ফোর্স, আর নিচের দিকে কি কাজ করছে আমার এম জি। ফ্রম দ্য ইকুয়েশন তাহলে আমরা লিখতে পারি যে এফ সি শুড বি ইকুয়াল টু এফ ডাবল প্রাইম মাইনাস এম জি, তাই তো হওয়া উচিত। মানে আমরা লিখতে পারি এফ ডাবল প্রাইম শুড বি ইকুয়াল টু এফ সি প্লাস এম জি, যেখানে এফ সিটা কি সেন্ট্রিপিটাল ফোর্স, এবং এফ সির ভ্যালু কত হবে না তো স্যার এম ভি স্কোয়ার বাই এল, ঠিক তো। এখন আমরা কাইনেটিক এনার্জির ভ্যালু যদি দেখি, তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু কত হয় ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, আর ইকের ভ্যালু আমরা একটু আগেই পেয়েছিলাম হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে হাফ এম ওমেগা স্কোয়ার সরি ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার, তাই হওয়া উচিত। এখন হাফ হাফ যদি ক্যান্সেল আউট হয়েই যায়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ভ্যালুটাই আমরা এখানে পুট করবো কোথায় এফ সির জায়গায়। তো লজিক্যালি এফ ডাবল প্রাইম শুড বি ইকুয়াল টু এফ সি এম ভি স্কোয়ার বাই এল, তার মানে এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এল প্লাস এম জি, এইটাই তো দড়ির টান এফ ডাবল প্রাইম, ঠিক বলছি তো। তাহলে আমরা দড়ির টান এফ ডাবল প্রাইম এখান থেকে বার করতে পারি ইজিলি। আমরা এই পেন্ডুলামকে কাজে লাগিয়ে কোনো জায়গার উচ্চতা নির্ণয় করতে পারি। কেন? উচ্চতা গ্র্যাভিটির উপর ডিপেন্ড করছে। আমি কোনো একটা পেন্ডুলামকে ভূপৃষ্ঠে দোলাচ্ছি এবং মাউন্ট এভারেস্টে গিয়ে দোলাচ্ছি, অবভিয়াসলি দোলনকালের পার্থক্য থাকবে, বিকজ জি ডিফারেন্ট, প্রায় 8 কিলোমিটার উঁচুতে যাচ্ছ। তাহলে কিভাবে করতে পারি, ধরো কোনো একটা বডি আছে, মিডিল দিকটা নেই, সেই বডিটাকে আমি ভূপৃষ্ঠে দোলানোর চেষ্টা করছি। তাহলে যদি আমি এখন বডিটাকে ভূপৃষ্ঠে দোলানোর চেষ্টা করি, সে এই জায়গাটায় দোলাচ্ছি আমি, তার টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। কোথায় না তো সারফেসে, এটা সারফেসের কথা বলছি, সারফেস। এবার আমি ওকে কি করলাম, এত উঁচুতে নিয়ে গেলাম, কত উঁচুতে, এই হাইটে। এবার এখানে দোলাচ্ছি, তখন টাইম পিরিয়ড তো চেঞ্জ হয়ে গেছে টি ড্যাশ, এবং গ্র্যাভিটিও চেঞ্জ হয়ে গেছে, সেটা কত না তো স্যার জি ড্যাশ। তাহলে আমি লিখতে পারবো যে টি ড্যাশ শুড বি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি ড্যাশ, কোথায় না তো এট দ্য সার্টেন হাইট, এট দ্য
সার্টেন হেইট, অবভিয়াসলি তাই করতে পারবো। তাহলে এখন যদি টি ড্যাশ বাই টি করি তাহলে অবভিয়াসলি সব কেটে কুটে পড়ে থাকছে আমার জি বাই জি ড্যাশ, তাই হওয়া উচিত। তাহলে লজিক্যালি টি স্কোয়ার বাই টি ড্যাশের স্কোয়ার সমান জি ড্যাশ বাই জি। এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি, এখানে জি ড্যাশ, সো দ্যাট উই ক্যান রাইট জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, অবভিয়াসলি তাই লিখতে পারবো। তাহলে লজিক্যালি জি ড্যাশ বাই জি মানে কত হবে? তাহলে স্যার জি ড্যাশ বাই জি হবে জি ড্যাশ বাই জি শুড বি ইকুয়াল টু এটা, তার মানে টি স্কোয়ার বাই টি ড্যাশ স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, তাই হওয়া উচিত। স্কোয়ার রুট যদি করি আমি তাহলে ইজিলি লিখতে পারবো টি বাই টি ড্যাশ শুড বি ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ। ফ্রম দিস রিলেশন পৃথিবীর ব্যাসার্ধ তুমি জানো, এখানে টাইম পিরিয়ড তুমি মাপতে পারবে, এখানে টাইম পিরিয়ডও তুমি মাপতে পারবে, টি টি ড্যাশ আর জানো, এইচ বার করে নাও। সেম লজিকে খনির ভেতরের গভীরতাও নির্ণয় করা যায়। একই ফর্মুলা আমরা এখান থেকে ফর্মুলাটাকে ইউজ করতে পারি খনির গভীরতার জন্য। কত না তো টি স্কোয়ার বাই টি ড্যাশের স্কোয়ার সমান জি ড্যাশ বাই জি, এবার আমি গভীরে গেছি আর গভীরতার ফর্মুলা আমার কাছে জানা কত না তো জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তার মানে টি স্কোয়ার বাই টি ড্যাশের স্কোয়ার সমান 1 মাইনাস এইচ বাই আর। টি স্কোয়ার টি ড্যাশ জানো, আর জানো, এইচ বার করে নাও। ফ্রম দিস রিলেশন তুমি অবভিয়াসলি এটা বার করতে পারবে। তাহলে লজিক্যালি আমরা খনির গভীরতা, উচ্চতা ইত্যাদি বার করতে পারি। খনিতে কোনো বিষাক্ত গ্যাস আছে কিনা সেটাও কিন্তু জানা যাবে। কেন? যদি কোনো খনিতে বিষাক্ত গ্যাস থাকে তার টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে যাবে। টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে গেলে পরে আমরা সেখানে দেখতে পারবো বা আমরা এটাকে রেজোনেন্স দিয়ে বার করতে পারবো। নর্মাল বায়ুতে কোনো একটা বডি আর একটার সাথে যেভাবে রেজোনেন্স তৈরি করবে, যদি আমি সেটাকে গভীরে নিয়ে গিয়ে অন্য কোনো মিডিয়ামে থাকি নাও হতে পারে, কারণ বিভিন্ন মিডিয়ামে বডির ভেলোসিটি বিভিন্ন রকম। পরে কোনো এক সময় বোঝাবো যে আমি যদি হিলিয়াম গ্যাস এখানে ইনহেল করে নিই দিয়ে কথা বলি তখন আমার কথাটা এরকম আসবে না, কথাটা চেঞ্জ হয়ে যাবে ভয়েস। কেন? আমার ফ্রিকোয়েন্সি মিডিয়ামের উপর ডিপেন্ড করছে, ডেনসিটির উপর ডিপেন্ড করছে, সো এগুলোর উপর ডিপেন্ড করছে। কারণ জি জি তো ডেনসিটির উপর ডিপেন্ড করবেই, যদি বা সেটা আর্থের ডেনসিটি হোয়াট এভার। তো লজিক্যালি আমরা এখানে বার করতে পারবো। আমরা এখান থেকে আর এক প্রকারের এসএইচএম খুঁজে পেতে পারি। কি? সেটা হচ্ছে অ্যাঙ্গুলার এসএইচএম। তুমি যদি এই জায়গাটা একটু ভালো করে দেখো তাহলে বডিটা তো এরকম ভাবে দুলছে বাই অ্যান অ্যাঙ্গেল, তাহলে এটাকে কি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলতে পারি? অবভিয়াসলি পারি। তার মানে আমরা যেখানে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা করছিলাম সেখানে এক্সটা তো ডিসপ্লেসমেন্টই ছিল, তাহলে এখানে সেটাকে যদি আমি থিটার আকারে লিখতে চাই তাহলে পসিবল হতে পারে কি? হ্যাঁ স্যার হতে পারে। সো সেই পসিবিলিটির দিকে আমরা যাব। সো আমরা এখান থেকে চেষ্টা করব অ্যাঙ্গুলার এসএইচএম সম্বন্ধে একটু আলোচনা করা। চলো, আমি যদি অ্যাঙ্গুলার এসএইচএম কে আলোচনা করতে চাই তাহলে আমার এক্স ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়ে যাবে বাই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, তেমনি অ্যামপ্লিটিউডটাও চেঞ্জ হবে। এখন তুমি ভাবো যে একটা বডি এত দূর ছিল থিটা, আমি যদি বডিটাকে সামহাও আরেকটু ডিসপ্লেস করতাম, ধরো এত দূর ডিসপ্লেস করলাম, ধরো কথা মানে বলছি, এবং এটাকে ম্যাক্সিমাম বলতাম, তাহলে এটাকে কি তার অ্যামপ্লিটিউড বলতাম থিটা জিরো? অবভিয়াসলি তাই হতো। আমি এটা সার্টেন অ্যাঙ্গেল থিটাতে করেছি, আমি যদি ম্যাক্সিমাম এত দূর করতাম তাহলে এটাই কি আমার অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড হতো থিটা জিরো? অবভিয়াসলি তাই হতো স্যার। এখন ফ্রম দ্য জেনারেল ইকুয়েশন অফ এসএইচএম, এসএইচএম এর জেনারেল ইকুয়েশন আমরা আগের দিন করেছিলাম x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস আলফা, তোমার যদি মনে থাকে। এখন আমি x কে চাইছি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতে, তাহলে সিম্পল x এর সাথে থিটার রিলেশন বার করব উইথ দ্য হেল্প অফ l। তাহলে আমি tan থিটা সমান পাবো x বাই l এবং tan থিটা জিরো সমান পাবো x বাই a, যদি এটা অ্যামপ্লিটিউড a হয়। ঠিক বলছি তো? অ্যামপ্লিটিউডের কথা বলছি আমি।
আবার থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে এখান থেকে লেখা যায় থিটা শুড বি ইকুয়াল টু এক্স বাই এল অ্যান্ড থিটা জিরো শুড বি ইকুয়াল টু এক্স বাই এ। কি লিখলাম? এক্স বাই এল, এ বাই এল হবে না, এটা এ বাই এল, এটা হবে আমার এ বাই এল, তাই হওয়া উচিত। এখন আমি উভয় পক্ষকে এল দিয়ে ভাগ করব, সো আমরা লিখতে পারি এক্স বাই এল শুড বি ইকুয়াল টু এ বাই এল সাইন ওমেগা টি প্লাস আলফা। এগেইন অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন মানে তুমি মাথায় রাখবে কিন্তু 4 ডিগ্রি কনসেপ্ট, এমন নয় তুমি যা ইচ্ছা অ্যাঙ্গেলে বার করে দিচ্ছ। তাহলে এক্স বাই এল মানে তো স্যার থিটা, তাহলে থিটা ইকুয়াল টু থিটা জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। তুমি যদি ইকুয়েশনটাকে একটু কম্পেয়ার করো উইথ দিস ইকুয়েশন, এটা ছিল ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে আমরা টার্ম দিতে পারবো দিস ক্যান বি কল্ড অ্যাজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অবভিয়াসলি। এটাকে বলছিলাম বিস্তার অ্যাম্পলিটিউড, এটাকে বলবো আমরা অ্যাঙ্গুলার অ্যাম্পলিটিউড, বাকি তো সব সেম। সো থিটা ইকুয়াল টু থিটা জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা আমরা লিখতে পারছি এখান থেকে। এখন আমরা যদি এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেতে চাই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেতে চাইলে আমাকে লাগবে কত? d2 থিটা dt2। কেন? SHM এর অবকল সমীকরণ ছিল d2x dt2। মনে করে দেখো, SHM এর অবকল সমীকরণ ছিল d2x dt2 প্লাস ওমেগা স্কয়ার x শুড বি ইকুয়াল টু 0। এটা হলে তো SHM, এটাও নিশ্চয়ই এরকম আসতে হবে, নাহলে হবে না, নাহলে তো মানবে না SHM। তাহলে আমি যদি d থিটা dt বার করি, এটাকে কি বলবো? অ্যাঙ্গুলার ভেলোসিটি। কত হবে? নিশ্চয়ই থিটা জিরো ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা অ্যান্ড d2 থিটা dt2 সমান মাইনাস, কেন কস ডেরিভেটিভ করছো, থিটা জিরো ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস আলফা, অবভিয়াসলি তাই হবে। এখন থিটা জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা এগেইন থিটা, তার মানে d2 থিটা dt2 সমান মাইনাস ওমেগা স্কোয়ার থিটা, পাশে লিখলে পরে অতএব d2 থিটা dt2 প্লাস ওমেগা স্কোয়ার থিটা শুড বি ইকুয়াল টু 0, এবং এটা হচ্ছে আমার অবকল সমীকরণ কার? অ্যাঙ্গুলার SHM এর। তাহলে অ্যাঙ্গুলার SHM এর ক্ষেত্রে আমরা অবকল সমীকরণটা পেলাম। এখন আমরা মাথায় রেখেছিলাম যে যখন কোনো একটা বডি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ SHM ছিল, সেখানে একটা কি কাজ করছিল? রেস্টোরিং ফোর্স। সেই রেস্টোরিং ফোর্সটা বাই এনি হাউ সে mg সাইন থিটা হতো, যাই হতো, একটা রেস্টোরিং ফোর্স ভাই কাজ করতে হবে। এখন তোমরা যেহেতু পড়ে নিয়েছো যে ফোর্সকে যদি আমরা লিনিয়ারলি ডিল করি, অ্যাঙ্গুলারলি আমরা ফোর্সের রিপ্লেসমেন্ট করি টর্ক দ্বারা, অবভিয়াসলি তাই। তাহলে এখানে আমরা যেমন রেস্টোরিং ফোর্স FR লিখছি, এটাকে আমরা MA দিয়ে ডিল করি মাইনাস দিয়ে, তাহলে এখানে আমরা লিখবো টাওয়ার। কেন টাওয়ার হবে? অবভিয়াসলি স্যার টর্ক। কেন? ফোর্সের তোমার মিরর রোটেশন ক্ষেত্রে টর্ক হয়। আর এমটাকে আমরা কি লিখবো তাহলে? মাইনাস আলফা। তাহলে এই জায়গাটায় মাইনাস আলফা নামক একটা কোনো কিছু কাজ করতে হবে, যার ফলে সেখানে অ্যাঙ্গুলার SHM পাবো আমরা। তাহলে এগেইন টাওয়ার ইকুয়াল টু মাইনাস আলফা হতে হবে, মাইনাস আই আলফা। আর এটা কি? মোমেন্ট অফ ইনার্সিয়া। আলফা হচ্ছে এই যে আলফা, এটাই তো আলফা, এই আলফা। তাহলে যে কোনো জায়গায় যদি অ্যাঙ্গুলার ইউজ করতে হয়, তাহলে আমরা দেখব যে আলফা শুড বি প্রপোর্শনাল টু মাইনাস থিটা। হ্যাঁ না না বলো, এটাই হবে তো নাকি? হ্যাঁ না না বলো। যদি কোনো জায়গায় আলফা প্রপোর্শনাল টু মাইনাস থিটা হয়ে যায়, তাহলে পরেই সেই জায়গাটা হবে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। কেমন করে পেলাম? না তো স্যার যেমন লিখেছিলেন a প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এক্স্যাক্টলি সেম। সো যে কোনো কিছু অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার SHM হলে এটা হবে, আবার তুমি বলতে পারো এটা মানলেও তো অ্যাঙ্গুলার SHM হবে। সো এটাও কিন্তু অ্যাঙ্গুলার SHM এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো আমরা আলফা আলফা, এটা আলফা যেন এরকম ভাবে লিখলাম, এটা প্রপোর্শনালিটি। তো অ্যাঙ্গুলার SHM সম্বন্ধে আমরা মোটামুটি বুঝলাম কি করে অ্যাঙ্গুলার SHM কাজ করে। তো যদি কখনো
অ্যাঙ্গুলার এসএইচএম দিয়ে কোনো প্রবলেম আসবে না, আমাদের সিলেবাসে নেই, তাও উই ক্যান ডিল উইথ ফ্রম দ্য বেসিক নলেজ। এর আরো অনেক আছে, সো আমরা যাচ্ছি না, পড়াতে গেলে তো অনেক কিছু পড়ানো হয়ে যাবে। আমরা এবার স্প্রিং নিয়ে আলোচনা করব, স্প্রিং সিস্টেম মানে মিটে দিচ্ছি। সো আমরা এখন স্প্রিং সিস্টেম নিয়ে একটু আলোচনা করব। স্প্রিং সিস্টেমটা কি? যখন কোনো একটা বডি কোন একটা স্প্রিং এর সাথে অ্যাটাচড হবে এবং তাকে যখন আমি টেনে ছেড়ে দেবো, অবভিয়াসলি সে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এসএইচএম থাকবে, এবং দু রকমের কেস এখানে আমরা পাই, একটা হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। না তো একটা স্প্রিং কে আমি হরাইজন্টাল আর ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল স্প্রিং। এবার দেখো ভার্টিক্যাল স্প্রিং মানে তোমার জি এর কনসেপ্ট এখানে আসবে, কিন্তু যখন আমি হরাইজন্টাল স্প্রিং নেব না, তখন আর জি এর কনসেপ্ট আসবে না ভাই, তখন আর জি নাই। কেন? এই দিকের মোশনে জি এর কোনো গুরুত্ব থাকবে না। তাহলে লজিক্যালি আমি যদি দুটো স্প্রিংকে জাস্ট একটা তুলনা করে পড়তে চাই, আমি যদি প্রথমত এই জায়গাটায় পড়ি, এটা আমরা আগেও পড়িয়ে দিয়েছিলাম। কি পড়িয়েছিলাম না? তো স্যার এফ সমান মাইনাস কে এক্স, ঠিক বলছি, এবং এম এ সমান মাইনাস কে এক্স, এ সমান মাইনাস কে বাই এম এক্স, অ্যান্ড এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, আর টাইম পিরিয়ড সমান 2 পাই রুট ওভার এম বাই কে। ঠিক বলছি তো? আর যদি আমরা এখানে আসতাম, সেমই লজিক এখানেও আসতো। তাহলে এফ সমান মাইনাস কে এক্স, এ সমান মাইনাস কে বাই এম এক্স। এবার এইখানটাতে আমরা দেখবো কে বাই এমটাকে ওমেগা স্কোয়ার দ্বারা রিপ্লেস করছি, আবার ওমেগা মানে পেন্ডুলামের ক্ষেত্রে কত ছিল? জি বাই এল রুট ওভার। তাহলে সেই জিনিস এখানে আবার বসাতে পারবো, কারণ সিস্টেম তো এসএইচএম। তো যেহেতু একই রকম সিস্টেম, তাহলে এই জিনিসটাকে আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দু রকম সিস্টেম আমরা এখানে পেতে পারি। মুদ্রা কথা যে এই জিনিসটা সব জায়গায় মেনটেন হবে, এই জিনিসটা সব জায়গায় মেনটেন হবে, জি আসুক জি যাক হোয়াটএভার। এখন অনেক সময় আমরা জয়েন্টে বা নিটে প্রবলেম দেখি যে একাধিক স্প্রিং দিয়ে দেয়, তাকে আমরা বলি স্প্রিং এর কম্বিনেশন। স্প্রিং কম্বিনেশনটা কেমন হয়? তো কম্বিনেশন তো দু রকমের হবে, একটা হচ্ছে স্প্রিং এর প্যারালাল কম্বিনেশন, আর একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন কেমন না? তো একটা এখানে লাগানো আছে কোন এক জায়গায়, এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, আর একটা ব্লক লাগানো আছে, সে দিস ইজ কে ওয়ান এন্ড দিস ইজ কে টু, হতেই পারে। তাহলে ইন দ্যাট কেস ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট এফ কে লিখলাম, কত হবে না? তো যেহেতু সিরিজ আছে, তাহলে 1/k ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2, নিশ্চয় তাই হয় সিরিজে। তাহলে k শুড বি ইকুয়াল টু কত হবে? k1 k2 বাই কত হবে? k1 প্লাস k2, এবং টাইম পিরিয়ড এখান থেকে আমরা লিখতে পারবো, ভালো করে দেখে নাও, 2 পাই রুট ওভার m ইন্টু k1 প্লাস k2 বাই k1 k2। এটা হলো সিরিজ কম্বিনেশন। যদি প্যারালাল কম্বিনেশন করি, তাহলে প্যারালাল কম্বিনেশন কি হতে পারে? ধরো এখানে একটা স্প্রিং রেখেছো, মাঝে আর একটা স্প্রিং কে ভরে এইভাবে আটকে দিয়েছো, এটা প্যারালাল কম্বিনেশন। সেটা কেন প্যারালাল হলো? স্প্রিং এর শর্ত হচ্ছে একটা এন্ডের সাথে আর একটা এন্ডে স্প্রিং জুড়বেই, কিন্তু এখানে মাঝে বডি আছে, আমি যে এটাকে তুলে এখানে নিয়ে চলে আসি, তাহলে দেখো দুটো স্প্রিং এর একটা বডিতে যুক্ত হচ্ছে, কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না, একটা বডি একটা স্প্রিং এর সাথে যুক্ত। এখানে দেখো স্প্রিং এর দুটো বডি যুক্ত হচ্ছে। তোমরা প্যারালালটাকে এভাবে তোমরা ভালো করে বুঝতে পারবে যে প্যারালাল সাইড এটা হবে। তাহলে এই বড় নিলাম, এখান থেকে একটা কানেকশন পেলাম, এখান থেকে একটা কানেকশন পেলাম, দিয়ে বডি দিলাম, তাহলে তোমরা প্যারালাল ভালো বুঝবে, এটা তো প্যারালাল। আমি বলছি এখান থেকে কেটে দিলাম, এটাকে ঘুরিয়ে এখানে নিয়ে চলে এলাম, হবে না? তাহলে বুঝতে পারছি এটা প্যারালাল হবে, তো লজিক্যালি এটা প্যারালাল হবে। তাহলে প্যারালালের ক্ষেত্রে যদি এটা k1 এটা k2 হয়, তাহলে তুল্য কে কত হয়? k1 প্লাস k2, এবং ইন দ্যাট কেস t শুড বি ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই k1 প্লাস k2। মাথায় রাখবো কিন্তু এই দুটো কি করে বার করলাম।
তাহলে এরকমই একটা কম্বিনেশনের কোশ্চেন আমরা এখানে চয়েস করছি। কোশ্চেনটা হচ্ছে, এটা বুঝতে পারলাম তো? কোশ্চেনটা হচ্ছে যে আমরা এইরকম সিস্টেমে কোনো একটা স্প্রিংকে রেখেছি, বা তুমি ভাবো একটা বড় স্প্রিং ছিল, তাকে আমরা কেটে দিয়েছি। একটা বড় স্প্রিং ছিল, তাকে আমি কেটেছি কেমন ভাবে? না তো এরকম ভাবে। এটার লেংথ এটার লেংথ এটার লেংথ হচ্ছে অরিজিনালের 4/3, 3/4, 3/4, আর এটার লেংথ কত? অরিজিনালের 1/4 লেংথ। তাহলে টোটাল লেংথ এল হয়ে যাবে নাকি? তাহলে আমি স্প্রিংটাকে এইভাবে কেটেছি। অরিজিনাল যে স্প্রিং ছিল, অরিজিনাল স্প্রিং যেটা ছিল, গোটা স্প্রিং, তার ফোর্স কনস্ট্যান্ট কত ছিল? না তো স্যার কে ছিল, তার ফোর্স কনস্ট্যান্ট কে ছিল, অরিজিনালটার ফোর্স কনস্ট্যান্ট কে ছিল। তাহলে প্রথমত এর টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ডই বার করি, তাহলে সব বেরিয়ে যাবে। তাহলে এর টাইম পিরিয়ড বার করতে গেলে আমাকে প্রথমত ইকুইভ্যালেন্ট স্প্রিংস ফোর্স কনস্ট্যান্ট বার করতে হবে। তাহলে একে কেটেছি 3/4, একে কেটেছি 1/4, তাহলে এর স্প্রিংস ফোর্স কনস্ট্যান্ট কত হবে? দেখো সহজ নিয়ম শোনো জয়েন্টের জন্য, একদম মাথায় ভাবো যে এফ সমান তো কে এক্স, তাহলে এক্স সমান এফ বাই কে। এক্স এর সাথে কে সম্পর্ক ব্যস্ত যদি এফ কনস্ট্যান্ট থাকে, তার মানে একে যদি 3/4 কাটা হয়, তাহলে এর ফোর্স কনস্ট্যান্ট 4k/3 হয়ে যাবে। আর এর কত হবে তাহলে? 4k। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? ব্যস্ত সম্পর্ক তো, কনসেপ্টটা কি ক্লিয়ার করতে পেরেছি? বাস, আর কি খেলা শেষ। এবার তুমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো, বা তুমি এখানে বসিয়ে দাও। তাহলে ক্যাপিটাল টি শুড বি ইকুয়াল টু 2π√m/4k/3 প্লাস কত হবে? 4k। দ্যাটস ইওর অ্যান্সার। প্রবলেমটা কি বোঝাতে পারলাম আমি? প্রবলেমটা কি বোঝাতে পেরেছি আমি? কিরকম ভাবে হতে পারে? আর একটা প্রবলেম লিখছি আমরা, এটা বুঝতে পেরেছি সবাই? আমরা এখন 3টে স্প্রিং এর একটা সিস্টেম চয়েস করছি, 3টে স্প্রিং এর একটা সিস্টেম চয়েস করছি। যেমন ধরো কেমন ভাবে আছে যে ধরো মাঝে একটা বডি রাখা আছে, এখান থেকে একটা স্প্রিং কানেক্টেড, এখান থেকে একটা স্প্রিং কানেক্টেড, এন্ড এখান থেকে একটা স্প্রিং কানেক্টেড, এবং সবগুলোই রিজিড, কিন্তু সবগুলোই রিজিড, দে আর বোথ রিজিড, রিজিড, সব রিজিড। ঠিক আছে? তো লজিক্যালি আমরা এইভাবে রেখেছি, ঠিক আছে? এখন আমি যদি এই দিকে একটা ফোর্স এ দিয়ে একে বা এফ দিয়ে একে ঠেলে দিই, এফ এ ধরো, তাহলে এটা অসিলেট করা উচিত, হ্যাঁ না বলো সিস্টেমটা? তাহলে পরে এর টাইম পিরিয়ড কত? তাহলে এর টাইম পিরিয়ড কত? আমি কি কোশ্চেনটা বোঝাতে পারলাম? লজিকটা হচ্ছে এরকম। তাহলে এখন যদি আমরা সিস্টেমটাকে চয়েস করি, বা আমি এখন যদি ডায়াগ্রাম করার চেষ্টা করি, তাহলে এখানে একটা ফোর্স কাজ করছিল, এখানে একটা ফোর্স কাজ করছিল, এখানে একটা ফোর্স কাজ করছিল, এরকম আমি বড় করে ছবি আঁকছি। তাহলে এই একটা ফোর্স, এই একটা ফোর্স, এই একটা ফোর্স কাজ করছিল, এইভাবে ফোর্স গুলো কি এখানে টান। এখন এইভাবে স্প্রিংটা ছিল, এবার একে আমি টেনে দিয়েছি, ঠেলে দিয়েছি, কত ডিস্টেন্সে? ধরো এখান থেকে, ভালো করে বোঝ, ভালো করে, ধরো এখান থেকে ওয়াই ডিস্টেন্স ঠেলেছি। তাহলে এখন যদি একে ওয়াই ডিস্টেন্স ঠেলো, তাহলে এগুলো এক্সপান্ড করবে আর এটা কম্প্রেসড হবে। তাহলে লজিক্যালি উল্টো ভাবে ভাবলে পারে এইদিকে ফোর্স কাজ করবে, তখন এরা সংকুচিত হবে। ইয়েস অর নো? আমার ওই ওয়াই টুকু দরকার। তাহলে লজিক্যালি সে এইভাবে চলে এসছে, এইভাবে চলে এসছে, এই হচ্ছে লজিক। ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি যদি আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করতাম, তাহলে এই লেন্থটা তো সেম হয়ে যেত, লজিক্যালি এই লেন্থটাও সেম হয়ে যেত। তার মানে এইটা হচ্ছে আমার লেন্থ বেড়েছে, হ্যাঁ না বলো? এই লেন্থটা আমার অ্যাকচুয়ালি ওয়াই ড্যাশ হয়েছে,
এর রেসপেক্টে, আর এইটা হচ্ছে আমার কত, অ্যাকচুয়ালি আমি ওয়াই ওকে সরিয়েছি, ওয়াই ওকে ভার্টিকুলারলি সরিয়েছি, কিন্তু স্প্রিং গুলোর দেখো সংকোচন বা প্রসারণ ওয়াই ড্যাশ হয়েছে। ইয়েস অর নো? এখন অ্যাকর্ডিং টু দি ডায়াগ্রাম দেখতেই পাচ্ছ তুমি, যদি এইটা 90 ডিগ্রি হয় আমাকে তাই নিতে হবে, তাছাড়া উপায় নাই। 90 বা এই দুটো স্প্রিংকে আমি 90 রেখেছি ধরো, কথা মানে বলছি, যাতে সুবিধা হয় করতে আমার ক্যালকুলেশন। তাহলে এটা কত হবে 45, এটা কত হবে 45 ডিগ্রি। তাহলে এখন এখন লজিক্যালি আমি ওকে ঠেলেছিলাম এফ এ, তাহলে এখন এই বডিটার উপর ওপরের দিকে একটা ফোর্স কাজ করবে এফ এ, ঠিক? তাহলে এই ফোর্সের দরুন এই বডির উপর একটা এইদিকে ফোর্স একটা এইদিকে ফোর্স কাজ করবে, তাহলে এইদিকে কাজ করবে, ধরো এটা বি যদি হতো তাহলে এফ বি এদিকে কাজ করবে আর এদিকে কাজ করবে এফ সি। কিন্তু এফ বি এফ সি এদিকে কাজ করলে আমাকে তো হরাইজন্টাল বা ভার্টিক্যাল ধরতে হবে, একটা লাইন ধরতে হবে। এখন এফ বির একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে এফ বি cos 45, এফসির একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে এফসি cos 45 ডিগ্রি, বাকিগুলো দেখো ক্যান্সেল আউট করবে। ইয়েস অর নো? তার মানে এখন ওপরের দিকে শুধুমাত্র ফোর্স কত কাজ করছে, এটাকেও যদি আমরা রেস্টোরিং ফোর্স বলি, তাহলে অলরেডি এফ এ তো কাজ করছে, এফ এ তো কাজ করছে, তার সাথে কাজ করছে এফ বি cos 45, তার সাথে এফ সি cos 45, এফ বি cos 45 এফ সি cos 45। যদি এগুলোকে থিটা ধরো, থিটাও ধরতে পারো, আলটিমেটলি একই আসবে। এখন এফ বি আর এফ সির ভ্যালু কত? এখন এফ মানে কত হয় কে এক্স, এফ মানে কত কে এক্স। তাহলে এখন দেখো এফ এর ক্ষেত্রে তো ওয়াই সরিয়েছিলাম, কিন্তু এফ বি আর এফ সির ক্ষেত্রে কিন্তু ওয়াই সরেনি, কত সরিয়েছিল ওয়াই ড্যাশ। তার মানে এফ বি এফ সি গুলোকে ইন টার্মস অফ ওয়াই ড্যাশে আসবে, আর এফ এটা আসবে ইন টার্মস অফ ওয়াই। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এফ এ কত হবে স্যার কে ওয়াই। ইয়েস অর নো? যদি এটার কে হয়, সবগুলো ধরো আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল কি বলেছে ওরা, এক মিনিট নাহলে কিন্তু আলাদা ধরে করবো, তাই হারিয়ে যাবে, খুঁজে পাওয়া খুব মুশকিল। স্প্রিং ফোর্স কনস্ট্যান্ট, হ্যাঁ সবগুলোকে একই ধরেছে কে, আইডেন্টিক্যাল। তাহলে যদি সবগুলো আইডেন্টিক্যাল হয় তাহলে কে ওয়াই, আচ্ছা এটা কত হবে তাহলে কে ওয়াই ড্যাশ, কিন্তু cos 45 আছে বাই রুট 2, তাহলে এখানে কত আসবে প্লাস কে ওয়াই ড্যাশ cos 45, সবগুলোকে করে cos 45 করলাম, ঠিক আছে? এখন এটা আছে ওয়াই, এটা ওয়াই ড্যাশ, আমরা জানি না তো, ওয়াই ড্যাশের সাথে ওয়াই এর সম্পর্ক এবার বার করতে হবে এখান থেকে। তাহলে তুমি বলো, তাহলে ওয়াই ড্যাশ এটা, এটা ওয়াই, তাহলে এটা 45 হলে এটাও তো 45 নাকি, এই অ্যাঙ্গেলে ছুটছি ওকে, তাহলে লজিক্যালি ওয়াই শুড বি ইকুয়াল টু cos 45 মানে ওয়াই বাই ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই শুড বি ইকুয়াল টু ওয়াই ড্যাশ cos 45, হ্যাঁ তাই আসছে। তার মানে ওয়াই ড্যাশও যদি কমন নিয়ে নি, তার মানে আলটিমেটলি পড়ে থাকছে কে ওয়াই প্লাস 2k ওয়াই ড্যাশ cos 45 ডিগ্রি, আর ওয়াই ড্যাশ cos 45 ডিগ্রি মানে কত ওয়াই, তার মানে আসছে কত কে ওয়াই প্লাস 2k ওয়াই, দ্যাট ইজ কল্ড 3k ওয়াই এফ আর, রেস্টোরিং ফোর্স 3k ওয়াই, তাই না? রেস্টোরিং ফোর্স 3k ওয়াই আসছে। এখন রেস্টোরিং ফোর্স 3k ওয়াই মানে এখানে কত আসছে এম ডি টু ওয়াই ডিটি টু, যেহেতু ওয়াই রেসপেক্টে লিখছো, তার মানে আমি রেস্টোরিং ফোর্স যখনই পেয়ে গেছি তাহলে সেটাকে এম এর সাথে ইকুয়েট করে দিতে পারবো। এগেন ওয়াইটা মাপছে এইদিকে আর ফোর্স কোন দিকে কাজ করছে এইদিকে, তাহলে অপোজিট স্যার মাইনাস চলে আসবে। তাহলে ফাইনালি আমি এখানে লিখছি, ফাইনালি তাহলে ফাইনালি এম এ শুড বি ইকুয়াল টু মাইনাস 3k ওয়াই, তাহলে এ শুড বি ইকুয়াল টু মাইনাস 3k বাই এম ওয়াই, 3k বাই এম মানে কত ওমেগা স্কোয়ার, ওমেগা শুড বি ইকুয়াল টু রুট ওভার 3k বাই এম, টাইম পিরিয়ড শুড বি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই 3k। প্রবলেমটা কি বোঝাতে পেরেছি? কেন রে? বুঝতে পেরেছি?
দেখে নে, ঠিক আছে? এই রিলেশনটা দেখতো একবার ঠিক আছে কিনা দেখে নিস, এ তো সলিউশন করা থাকবে না আমার এখানে। এই জায়গাটা একবার দেখে নে, cos 45 মানে y বাই y ড্যাশ আসছে কিনা, তাহলে ঠিক আছে, নাহলে আমাকে সব ভুল হবে। cos 45 তাহলে এটা 45 আর এটাও 45ই তো হবে আলটিমেটলি, তাই না? তাহলে cos মানে লম্ব, cos মানে ভূমি বাই y ড্যাশ বাই y হবে না? তাহলে 3k হবে না 2k আসবে অ্যান্সার, এটা 2k আসবে। ঠিক আছে, cos 45 মানে কত এলো তাহলে y বাই y ড্যাশ না, তাহলে y ড্যাশ cos 45 মানে কত y ড্যাশ বাই y, তাহলে y ড্যাশ মানে হবে y cos 45, তাহলে y ড্যাশের জায়গায় মানটা বসাতে হবে। ঠিক আছে, দেখ ky প্লাস k y ড্যাশ, তাহলে ky ড্যাশ 2k ছিল, y ড্যাশ মানে কত y ইন্টু cos 45 আর বাইরে একটা cos 45 পড়ে আছে, তাহলে ky প্লাস 2ky হাফ নাকি, তার মানে বলো না 2ky আসবে 2ky, তাহলে এটা হবে 2, তাহলে এটা হবে 2, তাহলে এটা হবে 2, এটা হবে 2, এটা হবে 2, ঠিক আছে? এই জায়গাটা আমার গন্ডগোল হয়, ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে, তাহলে স্প্রিং সমস্যাগুলো বুঝলাম কি করে করতে হবে, স্প্রিং এর সমস্যা ফাইনাস্ট অঙ্ক একটা ওয়ান অফ দেম। ওকে, এবার তাহলে আমরা করি ইউটিউব বা ইউ নলে রাখা কোনো বডির এসএইচএম এর ঘটনা, ঠিক আছে? বল এটা বুঝতে পেরেছিস তো? সবাই দেখেন একবার, ক্লিয়ার হয়েছে? ওকে, এখন এটা মিটিয়ে দিলাম, যদি একটা ইউ নল বা ইউটিউব নিই আমরা, তাহলে লজিক্যালি কেমন সিচুয়েশন দাঁড়াবে? এই এটা ইউ নল, ধরো ইউ নলে এত দূর পর্যন্ত লিকুইড আছে, পুরো লিকুইড ভর্তি আছে, ঠিক আছে? এবং ইউ টিউবের লেন্থ কত, এটা এল হলে এটা এল, এখান থেকে মাপছি আমরা ফ্রম দিস, তাহলে এটা যদি এল হয় তো লজিক্যালি এটাও এল হবে, সো টোটাল লেন্থ অফ ইউটিউব, টোটাল লেন্থ অফ ইউটিউব ইজ 12। এবার আমি কি করতে পারি, যে এখান থেকে ওকে এক্স পরিমাণ সরিয়ে দিলাম, এত দূর পর্যন্ত নিয়ে এলাম এক্স পরিমাণ, তাহলে লজিক্যালি এখান থেকেও সে এক্স পরিমাণ উপরে উঠবে, তাহলে আলটিমেটলি এই পজিশনের রেসপেক্টে তার এখন লেন্থ কত 2x, আর এই 2x লেন্থ এর যে বডি বা লিকুইড সে এখানে একটা ফোর্স দেবে একে এইদিকে আসার জন্য, তাহলে এই ফোর্সটাই আমার রেস্টোরিং ফোর্স হবে। সো এখানে রেস্টোরিং ফোর্সটা কি হবে, রেস্টোরিং ফোর্স শুড বি ওয়েট অফ দ্য 2x কলম অফ লিকুইড, তার মানে এই 2x লেন্থের যে কলাম আছে তার ওয়েটটাই হবে রেস্টোরিং ফোর্স, তাহলে সেই রেস্টোরিং ফোর্স কত এফ আর যদি লিখি, তাহলে রেস্টোরিং ফোর্স হচ্ছে 2x লেন্থ, ধর এটার এরিয়া হচ্ছে আলফা, তাহলে 2x ইন্টু আলফা, এটা হলো ভলিউম, লিকুইডের ডেন্সিটি যদি রো হয় রো, তাহলে এটা কি হলো মাস, আর ওয়েট বার করতে গেলে আমাকে কি বার করতে হবে জি, আর আমরা জানি রেস্টোরিং ফোর্স শুড বি ইকুয়াল টু কত হয় মাইনাস এম এ নাকি রে, এমটা কি মাস অফ দ্য লিকুইড, তাহলে লজিক্যালি এম ইন্টু এ শুড বি ইকুয়াল টু মাইনাস 2x আলফা রো জি, তাহলে লজিক্যালি এম মানে কত,
তাহলে এম হচ্ছে টোটাল লিকুইডের মাস, টোটাল লিকুইড কত আছে 12, যেখান থেকে লিকুইড আছে ধরেছিলাম, তার সাথে আলফা গুণ ভলিউম, ভলিউমের সাথে ডেনসিটি গুণ, তাহলে এটা হয়ে গেল মাস, তার সাথে এ গুণ সমান -2x আলফা রো জি। আলফা রো কেটে গেল, 2 কেটে গেল, তাহলে এ পড়ে রইল সিম্পল জি বাই এল ইন্টু এক্স উইথ এ মাইনাস সাইন। তাহলে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অতএব ওমেগা স্কোয়ার শুড বি ইকুয়াল টু জি বাই এল, অতএব টাইম পিরিয়ড শুড বি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। আমাদের ছায়ার বইয়ে ইউটিউবের পরে আছে সম্ভবত আমাদের পিস্টনের প্রবলেমটা, কি ব্যাপার নতুন বই আপডেট করেনি? পিস্টনের একটা প্রবলেম আছে, গ্রুপে আমি একটা ছবি পাঠিয়ে দেবো পিস্টনের প্রবলেমের। কেমন বলতো, খুব সহজ, আমি বুঝিয়ে দিচ্ছি, তো একটু বাড়িতে ট্রাই করিস। এদিকটা মেটাচ্ছি, এই অঙ্কটা বুঝেছিস তো? যদি একটা আমরা পিস্টন চয়েস করি, ভালো করে বোঝ, কেন প্রবলেমটা সরিয়েছে কে জানে, বুঝতে পারছি না তো। একটা পিস্টন আছে, এই জায়গাটায় পিস্টনটা আছে ধর, তাহলে এই অবস্থায় থাকাকালীন পিস্টনের প্রেসার পি, ভলিউম ভি। এবার পিস্টনটাকে আমি এক্স পরিমাণ সরালাম, এখানে নিয়ে এলাম, তাহলে সরালাম মানে কি প্রেসার বাড়ালাম, তার মানে প্রেসার বেড়ে পি প্লাস পি হলে নিশ্চয়ই ভলিউম কমে ভি মাইনাস ভি হবে, এবং অ্যাকর্ডিং টু বয়েল পি ভি শুড বি ইকুয়াল টু পি প্লাস পি ইন্টু ভি মাইনাস ভি। ঠিক, এইখান থেকে এই যে স্মল পিটা এলো না, এইটাই তো এখানে নতুন উদ্ভূত হওয়ার চাপ, এবং এই চাপের জন্য পিস্টনটা আবার উপরে উঠবে, আবার প্রেসারের জন্য নামবে, তাহলে উঠবে নামবে এভাবে দুলতে থাকবে। তাহলে এই স্মল পি বার করব, স্মল পি বেরোলে যদি পিস্টনের ক্ষেত্রফল আলফা হয়, রেস্টোরিং ফোর্স পেয়ে যাবো পি আলফা, বাস তারপর খেলাটা করতে পারবো নিশ্চয়ই। তো একবার ট্রাই করে দেখতে পারো, আমি যদি এবার গ্রুপে একবার পাঠিয়ে দেবো। ওকে, আমরা যদি এখন আর একটা সিচুয়েশনের কথা ভাবি, যে একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, যে আমি যদি এখানে একটা গোল সুড়ঙ্গ কাটি এবং থ্রু অ্যান্ড থ্রু পৃথিবীর সেন্টারের মধ্য দিয়ে ওপারে যায়, এবং একটা বডিকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই বডিটার গতি কেমন হবে? অনেকের মনে হতে পারে কেমন, এদিকে উঠছে, হ্যাঁ, যে যেহেতু পৃথিবী একদম সেন্টার থেকে সুড়ঙ্গ কাটা হচ্ছে, এটা পৃথিবী যদি সেন্টার হয়, আমি এইভাবে খুব বড় করে করছি, কিন্তু এত বড় নয়, পারবে না, এরকম সুড়ঙ্গ কেটেছি। এবার এখানে ফেলে দিলে তোমার মনে হবে বডিটা এখানে নিচে গিয়ে যে টক করে পড়ে যাবে, কিন্তু তা তো হবে না, কারণ পৃথিবীর সকল বডিকে তার সেন্টারের দিকে টানছে। তাহলে বডিটা যখন এখানে যাবে তখন তো ওকে এইদিকে টানবে, তাহলে লজিক্যালি এই দিক দিয়ে পড়ার চান্স কম। বুঝতে পারছি ব্যাপারটা? এবার এখানে ফেলে দিলে বডিটা কিভাবে চলবে, আমি এটাই জানতে চাইছি। দেখছি আমি সেন্টারে গিয়ে আটকেও তো যেতে পারে, এরকম হতে পারে। তাহলে আমরা অ্যানালাইজ করব সেই গতিটাকে। তার জন্য আমরা কি করছি, ধরে নিচ্ছি যে বডিটা সেন্টার থেকে এক্স দূরে আছে, দিয়ে এক্স কে একটা এরকম করে গোল আমি বৃত্ত ভাবলাম, ধরলাম এক্স দূরে আছে এই জায়গাটায়, এবং এর ঘনত্ব ধরে নিলাম পৃথিবীর ঘনত্বের সাথে সমান রো, যেটা নয় বাস্তবে, কিন্তু আমি ধরে নিচ্ছি। তাহলে ওই এক্স পজিশনে তাহলে আমরা বলতে পারি পুরো এই ছোট গোলকের মাস পুরো এখানে জমে আছে, আর এই যে বাইরের আউটার সেল আমরা গ্র্যাভিটেশনে বুঝিয়েছিলাম, এর ভেতরের অংশে কোনো রকমের ইফেক্ট নেই, কোথায়? গ্র্যাভিটেশনাল পুলের জন্য বা গ্র্যাভিটেশনাল আকর্ষণের জন্য। এই স্ফেরিক্যাল শেলের এর উপর কোনো আকর্ষণ নেই। তাহলে এখানে বডিটার মাস যদি এম হয়, তাহলে লজিক্যালি ফোর্স অফ অ্যাট্রাকশন এইভাবে কাজ করছে, নিচের দিকে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে ক্যাপিটাল জি মাস অফ আর্থ ইন্টু স্মল এম বাই এক্স স্কোয়ার। এখন এটাকে যদি আমি ঠিকঠাক করে লিখি, তাহলে জি এম বাই এক্স স্কোয়ার, মাস অফ আর্থ মানে 4/3 পাই এক্স কিউব রো, নিশ্চয়ই তাই হবে, কারণ এক্স গোলকটাকে ধরেছো তুমি। তাহলে লজিক্যালি আসছে কত, 4g, ভালো করে দেখবে, পাই রো বাই 3
এম ইন্টু এক্স, এটাই আসছে। আর যদি অ্যাক্সেলারেশন বার করতে চাই তাহলে এম দিয়ে ভাগ করতে হবে, তাহলে এম দিয়ে ভাগ করে দিলে চলে আসছে 4g পাই রো বাই 3 ইন্টু এক্স। এখন এক্স কোথা থেকে মাপছি আমরা? এক্স মাপছি এখান থেকে এইদিকে, ঠিক তো? দেখো আমরা বলেছিলাম সেন্টার থেকে এক্স দূরে, আর ফোর্স কাজ করছে নিচের দিকে। আবার আমি যদি বডিটাকে বলি যে এইখানটাতে আছে, তাহলে আমরা দূরত্ব তো এইদিকে মাপবো, আর ফোর্স এগেন এইদিকে কাজ করবে। তার মানে সামহাও এর সাথে এক্স এর বা ফোর্সের সাথে এক্স এর একটা নেগেটিভ সাইন চলে আসবে। ঠিক বলছি তো? তো যদি তাই হয় তাহলে এটা দেখতে আমার যেন এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স এর মতো লাগছে। তাহলে এটা অবভিয়াসলি একটা সিমিলার টু এসএইচএম ইকুয়েশন। সেই জন্য বডিটা কি করবে? এখান থেকে যাবে, এখানে আসবে, আবার যাবে, আসবে, যাবে, আসবে, অর্থাৎ এইভাবে দুলতে থাকবে। এবং তার টাইম পিরিয়ড কত হবে যদি তাই বার করতে চাই, তাহলে ওমেগা স্কোয়ার শুড বি ইকুয়াল টু 4g পাই রো বাই 3, এটা হবে ওমেগা স্কোয়ার, and omega should be equal to root over 4g pi rho by 3, and time period should be equal to 2 pi root over 3 by 4g pi, কি আমি জি কে খালি পাই লিখছি, 4g pi রো। এবার রো এর ভ্যালু বসাবো। রো কত আমরা গ্র্যাভিটিতে জানি, রো মানে হয় কত? 3g by 4 pi rg obviously। তাহলে ক্যাপিটাল টি প্লাস 3g বাই 4 পাই আর জি উপরে উঠিয়ে দিলাম, 4g পাই 4 পাই জি কেটে গেল, 3 কেটে গেল, তাহলে ক্যাপিটাল টি পড়ে থাকলো 2 পাই রুট ওভার আর বাই জি। আর এর ভ্যালু 6400 কিলোমিটার, জি এর ভ্যালু 9.8 যদি বসাও তাহলে টাইম পিরিয়ডের ভ্যালু প্রায় বলছি 1 ঘন্টা 24 মিনিট দাঁড়ায়, প্রায় 1 ঘন্টা 24 মিনিট দাঁড়ায়। তার মানে এখান থেকে এত দূর এবং এখান থেকে এত দূর যেতে তার 84 মিনিট সময় লাগবে, তাহলে এখান থেকে এত দূর পৌঁছাতে লাগবে 42 মিনিট। তার মানে পৃথিবীর এক প্রান্তে যদি আমি কোনো কিছু রান্না করে দিই, আমেরিকায় বসে কেউ পাবে সেটা 42 মিনিট পর। গরম গরম পিঠে টিফিন পার্টিতে ছেড়ে দিলাম, খাল করে সোজা চলে গেল। অবভিয়াসলি যাবে, যদি না তোমার টিফিন পার্টি গলে যায় সেন্টারে গিয়ে। এবার আমি বলছি টিফিন পার্টি তোমার গলে যাবে, এটা ট্রু। তাহলে আমি যদি স্যার সাইড করে করি, হতে পারে তো? ধরুন স্যার আমেরিকা পৌঁছাবে না, কোন এক জায়গায় তো পৌঁছাবে। ওকে, আমি সাইডে খাল করছি, তাহলে আমি এখানে করছি ওটার সাথে কম্পেয়ার করবো বলে। তাহলে আমরা একটা সাইডে আমি ওকে চেষ্টা করছি যে যেহেতু পৃথিবীর সেন্টার খুব গরম, তাই ওকে চলো স্যার সাইডে খাল করে একটা পিঠে রান্না বান্না করে পাঠানো যাক। চলো চয়েস করি। তাহলে এগেইন এটা আমার আর্থ, সবই করছো তখন এটাও করো, আর্থের উপর আর কি আছে, কোন দিক দিয়ে তো আর্থকে ছাড়ছি না আমরা, এটাই বাকি আছে করা। এবার আমরা সুড়ঙ্গটা এখানে কেটেছি সুন্দর করে, বাড়ির তল দিয়ে একটা সুড়ঙ্গ আছে, পৃথিবী ভেদ করে চলে যাচ্ছে, তাই তো সেন্টারের অনেক বাইরে আছে, তাই না? এখন ধরো বডিটা সামহাও এখানটাতে আছে, এখন এখানে থাকার জন্য বডিটার উপর এইদিকে একটা কাজ করছে কি? ফোর্স। এখন আমি ধরে নিলাম বডিটা এখান থেকে এক্স দূরে আছে, এখান থেকে এক্স দূরে, ঠিক আছে? তাহলে এখন এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, আর এখান থেকে এই দূরত্বটা যদি আর হয়, তাহলে লজিক্যালি কস থিটা মানে কত হবে? এগেইন ঠিক করে বলো আমাকে, ভুল হয়ে যায় আমার। ভূমি বাই অতি, তাহলে এক্স বাই আর নাকি রে? আবার দেখ, বডিকে তো টানছে ফোর্স এই দিক দিয়ে, আর আমার সুরঙ্গ ওই দিকে আছে, তাহলে ফোর্সের নিশ্চয়ই একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে, হ্যাঁ না বল? এবং সেটা কত হবে? এফ কস থিটা। তাহলে এফটা বার করিনি, আর এফ তো এই ফর্মুলা দিয়ে আসবে, হ্যাঁ না বল? এফ তো এই ফর্মুলা দিয়ে আসবে। তবে সামহাও এখান থেকে বডির দূরত্ব যেহেতু আর আছে, তাহলে আমি এফ এর ভ্যালু কত লিখবো? জি এম এম বাই কত? আর স্কোয়ার, দূরত্ব আর তো। এখন জি এম বাই আর স্কোয়ার ইন্টু 4/3 পাই আর কিউব রো, ঠিক? লজিক্যালি ওহো, আর কেন হবে? এটা স্মল আর হবে না,
তাই না, 4 3 r³ কারণ কি আমাকে r ব্যাসার্ধই তো ধরতে হবে, ঠিক তো। তাহলে r স্কয়ার r কেটে গেল, তাহলে g 4g পাই রো বাই 3 ইন্টু r, এটা হচ্ছে f। কিন্তু f কাজ করছে না, কাজ করছে কত, f cos থিটা। তাহলে f cos থিটার ভ্যালু কত হবে স্যার, না তো 4g পাই রো r বাই 3, আর x cos থিটা মানে কত, x বাই r। এটা কত লিখেছি আমি, আবার ভুল লিখেছি, কি হয়েছে আমার, আমি পাই কে খালি জি লিখছি, জি কে খালি পাই লিখছি কেন। তাহলে আর কেটে গেল, দেখো চলে এলো নাকি। তাহলে f cos থিটা তো অ্যাকচুয়ালি f, তাহলে এটাকে আমি fr লিখছি। তাহলে fr সমান কত হলো, 4g পাই রো পাই 3 ইন্টু x। আর অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ মাইনাস টার্ম এখানে চলেই আসবে, তাহলে একটা মাইনাস এলো, তাহলে m এ নাকি একটা m ছিল না রে কোথাও, m, তাই না, একটা m মিস গেছে আমার, একটা m মিস গেছে। তাহলে m a, তাহলে m একবার কেটে দিচ্ছি, তাহলে a সমান মাইনাস 4g পাই রো বাই 3 ইন্টু x, এক্স্যাক্টলি দেখো সেম ভ্যালুই আসছে মোটামুটি। তার মানে এটাও তাহলে a সমান মাইনাস x, তার মানে ওমেগা স্কোয়ার, এও বেটা এসএইচএমই দুলবে, এবং এরও টাইম পিরিয়ড এখান থেকে বার করে নেওয়া যাবে, তার মানে এও এখান থেকে পড়ে যাবে না, এও এইভাবে দুলবে, ঠিক আছে। তার মানে আমি যদি এইভাবে কাজ করি, তাহলে cos থিটা টার্মের জন্য এই জায়গাটা দেখছি আমরা যে ও এখানটাতে f cos থিটা উপাংশ বরাবর চলবে, বাকি তো সব একই, তো এইভাবে সে চলতে থাকবে। কনসেপ্ট কি বোঝাতে পেরেছি, ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? আমরা আলোচনা করব এখন একটু কম্পাউন্ড পেন্ডুলাম নিয়ে। চলো, কম্পাউন্ড পেন্ডুলাম কাকে বলে? আমরা যখন এই পেন্ডুলামগুলোর কথা বলছিলাম তখন একটা সরু সুতোর সাহায্যে একটা ববকে ঝোলাচ্ছিলাম। কম্পাউন্ড পেন্ডুলাম মানে কি, আমি এই রকম একটা বস্তুকে এইখান থেকে বেঁধে বা ফুটো দিয়ে এইভাবে দোলাবো, এই 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 রকম মোশনকে বলবো আমরা কম্পাউন্ড পেন্ডুলাম। এখান থেকে এরকম করে ফুটো করে এইভাবে দোলাবো। তো এটা একটা পুরো বডি যার সেন্টার অফ মাস সামহাউ কোনো এক জায়গায় লাই করছে, এরকম একটা বডির ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে তার আমি দেখবো যে সিম্পল হারমোনিক মোশনে চলছে কিনা, চললে পরে তার তোমার টাইম পিরিয়ড কত হয়, এটসেট্রা এটসেট্রা। চলো শুরু করি। সো দিস ইজ মাই লাস্ট টপিক অফ এসএইচএম এন্ড কম্পাউন্ড পেন্ডুলাম। এসএইচএম কি ক্লিয়ার হলো? মোটামুটি এসএইচএম মোটামুটি ক্লিয়ার হয়েছে। সো উইল বি টকিং অ্যাবাউট নাও কম্পাউন্ড পেন্ডুলাম। নতুন টপিক, একটু দেখে না টপিকটা। হ্যাঁ বল। নেই নেই, আমি অ্যাঙ্গুলার এসএইচএম করলাম, এগুলো নেই তো, কিছু তো বাইরে জিনিস করাচ্ছি, সিলেবাসে নেই বাট জয়েন্টে আসছে অনেক সময়। ওকে, তাহলে আমরা কি করছি, আমি একটা বডি নিচ্ছি, বুঝতেই পারছো একটা অ্যাসিমেট্রিক কোনো একটা বডি নিলাম, যেটাকে কি করেছি আমি সামহাউ এইখান থেকে ফুটো করে এইভাবে দুলিয়ে রেখেছি, তাহলে বডিটা এইভাবে দুলছে, ঠিক আছে, এইভাবে দুলছে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি, ধরে নিচ্ছি আমি, এটা খুব লাইট, এটা ভারী, আর এটা হচ্ছে সেন্টার অফ অসিলেশন, এখানে এইভাবে দুলছে, সেন্টার অফ অসিলেশন মানে এই অসিলেশন পিরিয়ডটা ঠিক থাকে, হোয়াটএভার ছাড়ো। এবার বডিটাকে যদি আমি সামহাউ দুলিয়ে ছেড়ে দিই, তাহলে বডিটা দুলবে, তাহলে এইটা হচ্ছে এর অ্যাক্সিস, তুমি ভাবতে পারো সেই ফালক্রাম থেকে যেখান থেকে ফুটো করে রেখেছি, তাহলে এখান থেকে বডি যখন দুলবে তাহলে সেও এইভাবে দোলার চেষ্টা করবে, এরকম পজিশনে আসবে। তাহলে লাইক দিস, বুঝতে পেরেছি আমি, এইভাবে দুলছে, এবং এইখানটাতে তুমি জানো একটা ফোর্স কাজ করছে কত স্যার, mg sin থিটা, ঠিক আছে। ওকে, এখন লজিক্যালি আমরা যদি এটাকে দেখি,
তাহলে এটাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিয়ে বার করতে পারবো। ধরে নাও অ্যাট সার্টেন যে এটা থিটা অ্যাঙ্গেলে ডিসপ্লেসড হয়ে আছে, তাহলে এখন এইদিকে কাজ করছে এমজি সাইন থিটা, এইটাকে আমরা বলতে পারি রেস্টোরিং ফোর্স। সো নাও রেস্টোরিং ফোর্স কত হবে? এমজি সাইন থিটা। অবভিয়াসলি এটা মাইনাস সাইন থাকবে, আমি লিখছি না এখন। আর বডিটা দুলছে এখান থেকে এইভাবে, তাহলে এখানে যে টর্কটা কাজ করবে নিশ্চয়ই এমজি সাইন থিটা ইনটু এল, যেখানে ফোর্স কাজ করছে আর যেখান থেকে দুলছে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে আমরা এখানে লিখতে পারি রেস্টোরিং টর্ক। রেস্টোরিং টর্ক কত না, তো স্যার এমজি সাইন থিটা ইনটু এল, একটা ফর্মুলা লিখেছিলাম, রেস্টোরিং টর্ক শুড বি ইকুয়াল টু কত? আই আলফা। তার মানে লজিক্যালি আই আলফা শুড বি ইকুয়াল টু এমজি সাইন থিটা ইনটু এল উইথ এ কি সাইন? মাইনাস, উইথ এ মাইনাস সাইন। এখানে আইটা কি? মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে আলফা শুড বি ইকুয়াল টু মাইনাস এমজি, এখন বাই আই, সাইন থিটা খুব ক্ষুদ্র হলে এমজি এল বাই থিটা। তাহলে লজিক্যালি এই যে এমজি এল বাই আই এলো, এটা মানে তো ওমেগা স্কোয়ার হবে না? হবে না। তাহলে লজিক্যালি এটা মানে যেহেতু ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার শুড বি ইকুয়াল টু এমজি এল বাই আই। অতএব টাইম পিরিয়ড শুড বি 2 পাই রুট ওভার আই বাই এমজি এল। এই আইটা কি? এই আইটা মোমেন্ট অফ ইনার্সিয়া ফ্রম দিস পয়েন্ট, এখান থেকে দুলছে। তাই এই মোমেন্ট অফ ইনার্সিয়া ফর দ্য পয়েন্ট হ্যাঙ্গিং ফ্রম, যেখান থেকে দুলছে তার রেসপেক্টে আই। এখন আমি যদি এই ডিস্টেন্সটাকে এখান থেকে আমি ধরি এল, এখান থেকে এই ডিস্টেন্সটাকে ধরি এল, তাহলে আমি এর রেসপেক্টে এখন যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাই, তাহলে আমি এখানে লাগাতে পারি পারপেন্ডিকুলার প্যারালাল অ্যাক্সিস থিওরেম। কেন? এটার প্যারালাল তো এটা, হ্যাঁ না বলো? দেখো এটার প্যারালাল এটা, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাতে পারি। এবং এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আইজি হয়, তাহলে বডি তো দুলছে এই রেসপেক্টে, মানে এটা অসিলেশন পয়েন্ট, মানে এ দুলছে, তাহলে এরও মোমেন্ট অফ ইনার্সিয়া আমাকে জানতে হবে। তার মানে লজিক্যালি আমি এরকম ভাবে ভাবতে পারি পুরো বডিটা দুলছে এই পয়েন্টকে কেন্দ্র করে, মানে এই পয়েন্টেই বডিগুলো সব রাখা আছে মাস, এবং এখান থেকে এইটুকু দুলছে। বুঝতে পারছি ব্যাপারটা? এই জাস্ট এইভাবে ভাবো। তার মানে পুরো সিস্টেমটাই কিছু মাস নাই, সব দুলছে এই জায়গাকে কেন্দ্র করে এইরকম ভাবে। আমরা এতক্ষণ আই নিয়ে করছিলাম, এই ইকুয়েশনটাই ট্রু, এটা ঠিক। এখন বিভিন্ন বডির ক্ষেত্রে এই আয়ের মান তো বিভিন্ন হবে। ধরো একটা রড দেওয়া আছে, আয়ের মান আলাদা হয়ে যাবে। উদাহরণটা বোঝাচ্ছি, আমি যদি রড নিতাম, তাহলে এই পয়েন্টটা নিশ্চয়ই আমার টার্মিনাল পয়েন্ট হতো, আর টার্মিনাল পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়? 1/12 ml স্কয়ার নাকি টার্মিনাল পয়েন্টের ক্ষেত্রে, আর মিড থেকে কত হয়? 1/2 ml স্কয়ার। যাই হোক, আমি যদি এখান থেকে একটা ধরো ফুটবলের মতো সাইজের কাউকে দোলাতাম, হতো তো? তাহলে সেটা নিশ্চয় স্পর্শক বরাবর হতো, ব্যাস বরাবর তো হতো না, স্পর্শক বরাবর হতো। তাহলে যে কোনো একটা বডিকে যদি এখান থেকে দোলানো যায়, তাহলে সেই বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ দ্যাট পয়েন্ট লাগবে। এখন সবার ক্ষেত্রে তো এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া জানা নাই। আমরা বেশিরভাগ বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া জানি কার রেসপেক্টে? তার সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাসের রেসপেক্টে, সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাসের রেসপেক্টে। তাহলে এই বডির ক্ষেত্রেও আমরা সেন্টার অফ মাসের ক্ষেত্রে জানবো। ঠিক আছে, ওকে। তাহলে এখন যদি আমি মোমেন্ট অফ ইনার্সিয়া দেখি, তাহলে লজিক্যালি আই এর ভ্যালু, তাহলে আমি বলছি কি এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া আইজি। তাহলে এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আই হয়, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেমের ফর্মুলা ছিল আই জেড ইকুয়াল টু আই কম প্লাস এমডি স্কোয়ার। মনে পড়ছে কিনা কি জানি। তাহলে আমি চাইছি এরই রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করবো এখন আই, কারণ আই তো জানি না রে ভাই।
তাহলে I শুড বি ইকুয়াল টু সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত IG, তাহলে IG প্লাস ডিসটেন্স, এখান থেকে বডির ডিসটেন্স কত L, তাহলে ml স্কয়ার। বল এখানে কার অসুবিধা, বল কি অসুবিধা এখানটাতে? কোনো অসুবিধা নাই। আমি ধরছি পুরো বডির মাস সেন্টার অফ মাসে আছে, এইটা কি অসিলেটিং পয়েন্ট, বডি এই পয়েন্টকে রেসপেক্টে অসিলেট করছে এরকম ভাবে। এটা যেহেতু বিস্তৃত বস্তু বলে পসিবল, যদি আমরা একটা পেন্ডুলাম চয়েস করতাম তার কিছু হতো না, সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ অসিলেশন সবই একই জায়গায় থাকতো, আমরা তাই ধরতাম, সেই জন্য আমরা এত কিছু আসেনি। কিন্তু এখন আসতে হচ্ছে বিকজ বিস্তৃত বস্তু আছে। যে কোনো একটা বিস্তৃত বস্তু, সে লাইক দিস, এরকম টাইপের একটা বিস্তৃত বস্তু নিয়েছো, এর রেসপেক্টে আমরা ফুটিয়ে দিয়েছো এরকম ভাবে, তাহলে বডিটা এইভাবে দুলবে, এটা কম্পাউন্ড পেন্ডুলাম। যে কোনো একটা রিজিড বডিকে দোলালে পরে সেটা একটা কম্পাউন্ড পেন্ডুলাম হয়, বাস। এখন যদি রেডিয়াস অফ জাইরেশন, চক্রগতির ব্যাসার্ধ কে হয়, তাহলে I সমান লেখা যায় mk স্কয়ার। সেই আইটা কি হতে হবে সেন্টার অফ মাসের রেসপেক্টে, তাহলে IG এর জায়গায় আমি mk স্কয়ার লিখতে পারবো, এটা পড়েছো রোটেশনে। তাহলে আমরা লিখতে পারবো mk স্কয়ার প্লাস ml স্কয়ার I, তাহলে m কমন গেলে k স্কয়ার প্লাস l স্কয়ার, এটা হচ্ছে I, এই I এর ভ্যালু এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে ফাইনালি t সমান 2 পাই রুট ওভার m k স্কয়ার প্লাস l স্কয়ার বাই m g কত ছিল রে l, mm কেটে গেল। এবার যদি আমি l দিয়ে সবকে ভাগ করে দিই, ফাইনাল টার্মটা আমরা এটাই লিখবো 2 পাই রুট ওভার, তাহলে আসবে k স্কয়ার বাই l প্লাস 1 বাই l বাই g, এটা হচ্ছে টাইম পিরিয়ড। তুমি এটাও লিখতে পারো, তুমি এটাও রাখতে পারো, সবই হবে, তোমার সবই হবে এক্ষেত্রে, যে কোনো প্রবলেম। ঠিক আছে, একটা প্রবলেম চয়েস করছি আমরা, এটা কি আছে নাকি পুরোনো বইয়ে আছে? সব সময় প্রবলেম পাওয়াই যায় না। প্রবলেমটা এখানে নেই। ঠিক আছে, না থাকলে আর কিছু করার নাই। মনে পড়ছে না প্রবলেমটা, অনেকদিন আগে করিয়েছিলাম আমি, কিন্তু খুঁজে পাচ্ছি না। প্রবলেমটা থাকলে পরে করাতাম। ভালো প্রবলেম, একটা ভালো প্রমাণ। ঠিক আছে, থাক, পরে দেখবো। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হয়েছে? পরে করাচ্ছি। বলো, এসএসএম নিয়ে কোনো সমস্যা আছে? ক্লিয়ার হয়েছে? সমৃদ্ধ ক্লিয়ার হয়েছে মোটামুটি? একবার বাড়িতে পড়ো, বোঝো, একবার দেখো। চলো আমরা প্রবলেম সেট 1 শুরু করি আজকে। ঠিক আছে, চলো।